Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution. আমরা 2013 সাল থেকে রাষ্ট্রীয় সংস্কারের গল্প বলে আসছি। আপনার কাছে থাকবে তো? জি, আমার তো আমি অপরাধ দেখি না, আমার অপরাধ দেখি না হলো এই কারণে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সিনেমা থেকে সরে দাঁড়িয়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন। সে সময় তিনি নিজস্ব রাজনৈতিক দল তামিলাগাও ভেট্রি কাজাগম এর আত্মপ্রকাশ ঘটান। দল ঘোষণার প্রায় 8 মাস পর এই বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় উপস্থিত হন বিজয়। সেই জনসভায় তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার যাত্রা নতুন মাত্রা পায়। মাত্র 9 মাসের ব্যবধানে টিভিকে এখন দক্ষিণ ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার মাদুরাই জেলার দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সমাবেশে তিনি ঘোষণা দেন, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়ে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা দল নয়। তিনি আরও স্পষ্ট করে জানান, আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দল টিভিকের মধ্যে। চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তারকার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি থালাপতি বিজয় নামে সুপরিচিত। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন বলিউডের নামকরা চিত্র পরিচালক। বাবার পরিচালনায় তৈরি 15টি ছবিতে অভিনয় করেছেন বিজয়, যার মধ্যে 6টি সিনেমায় ছিলেন শিশু অভিনেতা হিসেবে। সুপারস্টার রজনীকান্তের ভক্ত হিসেবে ছোটবেলা থেকেই পরিচিত বিজয়। 1985 সালে শিশু অভিনেতা হিসেবে রজনীকান্তের সঙ্গে কাজ করেছিলেন নান সিপাবু মনিথন ছবিতে। মাত্র 18 বছর বয়সে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নিজের নামেই 8টি ছবিতে অভিনয় করেছেন। এখনও পর্যন্ত মোট 65টি ছবিতে কাজ করেছেন বিজয়, যার অধিকাংশই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এবার তার লক্ষ্য চলচ্চিত্রের পর্দা ছাড়িয়ে সরাসরি রাজনীতির মঞ্চে জনগণের সমর্থন জয় করা। তারা কি জন্য নেতা হলো এটা তারা আসলে লক্ষ্যই করলো না। আমি এদেরকে বলছি অনেক সময় যে আপনারা নেতৃত্ব 2 রকমভাবে হয়। একটা হচ্ছে আমি কাজ করতে করতে জনগণ আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দিল, আরেকটা হচ্ছে একটা পরিস্থিতির কারণে আপনাকে নেতা হিসেবে মানুষ ভালোবাসে আপনাকে নেতা বানায় দিল। এদেরকে তো মানুষ ভালোবাসে নেতা বানায় দিচ্ছে। এরা তো 36 দিনের আন্দোলনে তো কেউ নেতা হইতে পারে না। রাষ্ট্রের সংস্কার আপনি রাজনৈতিক দলের সংস্কার ছাড়া করতে পারবেন? রাজনৈতিক দল যদি এরকম হয় যে ওই ক্ষমতায় বসলেই সে আসলে টাকা চুরি করে, তাহলে সেই রাজনৈতিক দল সেই রকম রাজনৈতিক নেতা দিয়ে কি আপনি বাংলাদেশ গড়তে পারবেন, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছেলেরা জীবন দিল? তাহলে এই আপনি কথাই শুনতে দিলেন না, তাদেরকে আপনি স্বীকারই করলেন না, তাদেরকে আপনি স্বীকৃতিই দিলেন না। না দিয়ে কয়েকজন যে ক্ষমতাটা দখল করে এই অপকর্মগুলি করলো, এই ঘটনাটা যদি ফেল করে, এটা তখন যদি ব্যর্থ হয়, তখন দেখা যাবে যে ব্যর্থ হচ্ছে আসলে কয়েকজনের জন্যে। আর ঘটনাটা দাঁড়ায় এরকম যে ব্যর্থ হচ্ছে আসলে 24-এর অভ্যুত্থান, যেরকম বলা হয় ব্যর্থ হয়েছে আসলে 71-এর মুক্তিযুদ্ধ। এবং সেইটার ভিতর দিয়ে পরাজিত শক্তিরা তখন আসলে তাদের অপকর্মগুলিকে জাস্টিফাই করে। তারা বলে তারাই ঠিক ছিল, যারা আন্দোলন করলো তারা ভুল করলো। এখনও 71-এর যারা রাজাকার তারা মনে করে যে আসলে মুক্তিযুদ্ধ যারা করছিল তারা ভুল করছে, বাংলাদেশ বানানোটা অন্যায় হয়েছে। যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা কোনো অন্যায় করেনি। একই রকমভাবে এখানে বলা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে 24-এ যারা অভ্যুত্থান করছিল তারা ভুল করছে। আওয়ামী লীগের তো এখনই তারা বলে যে একটা সাজানো গোছানো দেশ ছিল। এই কথাগুলি তারা বলবে, এবং তারা যদি কোনো রকমের ক্ষমতা আসে কিংবা তাদের ভাবাদর্শের লোকজন যদি ক্ষমতা আসে, তাইলে যারা 24-এ অভ্যুত্থানটা করলো তাদেরকে দায়ী করা হবে, এবং তাদের জন্য আসলে বাংলাদেশ তো একটা গ্লানিময় বাংলাদেশ হবে। তাদের জীবন আসলে দুর্বিষহ হয়ে উঠবে। যারা মারা গেছেন তাদের প্রতি আমরা কোনো সম্মান দেখাইতে পারবো না, আর যারা জীবিত আছে তাদের তো অনেক দিন বাঁচবেন, কারণ তারা বয়স অনেক তরুণ। তাদের সারা জীবনে গ্লানি টানতে হবে, তবে এটা হইতে দেওয়া যাবে না।
এই অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হইতে দেওয়া যাবে না। আমি মনে করি যে আসলে যারা রাজনৈতিক দলটা করলো তারা প্রথমত খুবই বড় রকমের একটা ভুল করলো। তারা আসলে বুঝতেই পারলো না, তারা আসলে বুঝতে চাইলো না যে আমরা যারা রাজনৈতিক দলগুলি আগে থেকে করে আসতেছিলাম এবং আন্দোলনও করে আসতেছিলাম, জনগণ কিন্তু আমাদের ডাকে আসলে নেমে আসে নাই। আমাদের ডাকে নেমে আসছে কেবলমাত্র আমাদের সাথে যারা দল করে, দলের যারা অনুসারী তাদেরকে দিয়ে তো আসলে অভ্যুত্থানটা হয় নাই। অভ্যুত্থানটা হইল আসলে যারা দল করে না, দলের বাইরের যে মানুষ, তারা আসলে যখন নামলো ব্যাপক মাত্রায়। এবং তারা নামলো কখন? তারা নামলো হচ্ছে যখন দেখলো যে দলীয় ছাত্রদের বাইরে অদলীয় ছাত্ররা যখন আসলে জীবন দিতেছে এবং তারা যখন নেতৃত্ব নিতেছে, অদলীয় ছাত্রদের পেছনে অদলীয় মানুষেরা আসলে যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলিও তাদেরকে অনুসরণ করছে। সেইটা মিলে একটা পরিবর্তন ঘটে। এই যে মেসেজটা যে এখানকার মানুষ আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরে একটা অপ্রচলিত রাজনৈতিক পরিবর্তন চায় এবং এইটা কোনো দলীয় ছোট কাঠামোর মধ্যে চায় না, এই জিনিসটা তারা কি জন্য নেতা হলো এটা তারা আসলে লক্ষ্যই করলো না। আমি এদেরকে বলছি অনেক সময় যে আপনারা নেতৃত্ব দুই রকমভাবে হয়। একটা হচ্ছে আমি কাজ করতে করতে জনগণ আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দিল, আরেকটা হচ্ছে একটা পরিস্থিতির কারণে আপনাকে নেতা হিসেবে মানুষ ভালোবাসে আপনাকে নেতা বানায় দিল। এদেরকে তো মানুষ ভালোবাসে নেতা বানায় দিচ্ছে, এরা তো 36 দিনের আন্দোলনে তো কেউ নেতা হইতে পারে না। এদেরকে মানুষ ভালোবাসে নেতা বানাইছে কারণ এরা কোনো দলের ছিল না। এরা এই মেসেজটা, মানুষের এই ভালোবাসার মেসেজটাকে উল্টাভাবে পড়ে তারা যেই কারণে তাদেরকে যে নেতা বানাইলো, তাদেরকে তো নেতা বানাইলো হচ্ছে হাসিনাকে যেরকম সরাইতে হবে, এই বাংলাদেশের একটা সংস্কার করতে হবে। এই সংস্কারের কর্মটা শেষ করার আগে তারা যখন রাজনৈতিক দল হয়ে উঠলো এবং এই রাজনৈতিক দল যখন বিভিন্ন রকমের কি বলা যাবে যে ভুল ভ্রান্তি, অপকর্ম, করাপশন এগুলির সাথে যুক্ত হইলো, তখন তো 8-10টা রাজনৈতিক দলের চাইতে তাদের উপরে আসলে মানুষের ক্ষোভ বাড়লো। কারণ মানুষের তো অন্যদের ব্যাপারে এত আকাঙ্ক্ষা ছিল না, এদের উপরে তো আকাঙ্ক্ষা ছিল। আপনি যাকে ভালোবাসেন সে যদি আসলে অপরাধ করে তাহলে তো আপনি তাকে মানতে পারবেন না। এবং তারা যে আসলে ক্ষতিগ্রস্ত হলো দল বানানোর পরে, এটা গোটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। এবং তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে এক ধরনের খুবই অন্যায় করছে। এই অন্যায়ের কারণে আজকে বাংলাদেশের আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার 80% দায়িত্ব আসলে যারা দল বানাচ্ছে তাদেরকে নিতে। কারণ এরা এই মানুষকে বিভাজনটা শুরু করছে। এরা হইতে পারত জাতীয় ঐক্যের প্রতীক। সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে যত মানুষ আছে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে ভালোবাসে নেতৃত্ব দিচ্ছে। তারা কোনো একটা গ্রুপের, কোনো একটা পার্টির, কোনো একটা আদর্শের নেতা হওয়ার দরকার ছিল না। এটা একদম 72 সালের মতো ঘটনা হয়েছে। এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের বাইরে, সমস্ত দলের বাইরে জাতীয় নেতা হিসেবে চাইছে। উনি পাকিস্তান থেকে ঘুরে এসে আওয়ামী লীগের নেতা হইতে গেছে এবং ছাত্রলীগের পুরোটার নেতা থাকতে পারে না, এক অংশকে উনি বর্জন করছে। একই ঘটনা ঘটাইছে তারা। বাংলাদেশের মানুষ তাদেরকে গোটা দেশের নেতা বানাইতে চাইছে, তাদের কাছে গোটা দেশের নেতৃত্ব তুলে দিছে, আর তারা গিয়ে একটা ছোট্ট গ্রুপের নেতা হইতে গেছে। বাকি মানুষকে তারা তাদের কাছ থেকে সরাই দিছে। এই সরাই দেওয়ার ভেতর দিয়ে বাংলাদেশের মধ্যে এই বিভাজন এবং হতাশা তৈরি হয়েছে। এবার যদি ব্যর্থ হয় আন্দোলন, এই বিভাজনের জন্য হবে, এই ব্যর্থতা এবং হতাশার জন্য হবে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি কনসুলেট ভবনে প্রবেশের সময় আওয়ামী লীগের পতাকা হাতে কর্মী সমর্থকেরা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন। এমনকি কনসুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল, সেই দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন, পুরো দেশটা তাদের ছিল।
ছাত্র জনতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে। এটাই তো স্বাভাবিক। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। রাষ্ট্র হবে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক। নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে। দেশের জনগণই সর্বাগ্রে। বক্তব্য শেষে তিনি উন্মুক্ত প্রশ্নের আহ্বান জানান। এ সময় বাংলাদেশে ভারতীয় টেলিভিশন বা গণমাধ্যম বন্ধ করার প্রস্তাবের জবাবে তিনি বলেন, আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই। আমি সবসময় বিকল্প ভালোর চিন্তা করেছি। আমি আওয়ামী লীগের কোনো কিছুও বন্ধ করার পক্ষে নই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রশ্নোত্তর পর্ব সমন্বয় করেন। রাত 10টার দিকে এ পর্বে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। সরাসরি উপস্থিতিতে দেখা যায় অনুষ্ঠান চলাকালে বাইরে একদল ব্যক্তি অপেক্ষা করছিলেন মাহফুজ আলম কখন বের হবেন তা দেখার জন্য। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কনসুলেট কর্তৃপক্ষ পুলিশকে ডাকে। স্থানীয় সময় রাত 12টার পর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPD নিরাপত্তায় কনসুলেট ভবন ত্যাগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা যারা বস্তিবাসীরা আছেন, এদের মধ্যে এমন কিছু লোকও আছেন তারা তাদের সারা জীবনের সেভিংস, তাদের সারা জীবনের জমানো যা ছিল সেটা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনতেছিল, কিন্তু টাকা সব দিয়ে দিয়েছে, ফ্ল্যাট পায় নাই। তারা কথাটা বুঝছেন, তাদের কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা মরবে নাহলে মারবে। আমাদের একটাই ওয়ার্ড যেটা আমি বলতে পারি, যদি কেউ আমাদেরকে বাধা দেয়, হোক সেটা পুলিশ, হোক সেটা গভর্নমেন্ট, আই ডোন্ট কেয়ার কে বাধা দিচ্ছে, আমরা এখানে মরতে আসছি নাহলে মারতে আসছি। কথা সিম্পল, এর বাইরে কিছু না। কারণ এখনো যদি পুলিশ বাধা দেয়, তারা দেখতেছে 17-18 দিন যাবৎ এই অবস্থা, তারা এটা এখনো যদি এরকম করে আওয়ামী লীগের আমলের মতো, তারা যদি আওয়ামী লীগের সময়কার পুলিশ যা করছে তা যদি তারা করে, যেখানে তারা জানে আমাদের দাবিটা ন্যায্য, সব কিছুই জানে, তারা চাইলে এটা ক্রেডিট নিত, গভর্নমেন্ট হিসেবে তারা না করুক, ক্রেডিটটাও নিতে পারতো যে না একটা ভালো কিছু হইতেছে, এটা আমাদের আমলে হয়েছে। সেটাও না, কি করলো, আমরা যারা করছিলাম, আমার বাবার প্রতিষ্ঠান করছিল, আব্বু সহ আম্মু সহ আমাদের সবাইকে এক কাপড়ে দেশ ছাড়া করছে, সেটা 2010 সালে। এবং তারা অবৈধভাবে যে প্রকল্পের একটা চুক্তি ছিল, সে চুক্তিটা বাতিল করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে। আজকের দিন পর্যন্ত আমরা এটাই চাচ্ছি যে এই বস্তি পুনর্বাসন প্রকল্পের যে চুক্তিটা ছিল সেটাকে তারা যে বাতিল করছে, বেআইনিভাবে বাতিল করছে, তারা যাতে এই বাতিলটাকে যাতে প্রত্যাহার করে নেয় এবং কন্ট্রাক্টটাকে যাতে তারা ভ্যালিডিটি ঘোষণা করে, ভ্যালিড করে দেখ, দ্যাটস ইট। আর তেমন কিছুই করা লাগে না। এখন আপনারা বলতে পারেন যাচ্ছে ভালো কথা, আগে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ওনারা তো ডিফারেন্ট। এখন দেখেন 1 বছর হয়ে গেছে তারা যে আসছে, এটা একটা সিম্পল কাজ কি যে এই প্রপার্টিটা আবার চালু করা হোক, রহিম সাহেব চালু করুক, দ্যাটস ইট, আর কিছু না। কারণ উচ্চ আদালত থেকে আমাদের পক্ষে রায় আছে, তারা বলতে পারবে না যে আপনারা আদালতে গেছেন, আপিল করেন, আচ্ছা আপনারা রিভিউ করেন, এটা বলার কোনো ওয়ে নাই। কোর্টে আমরা জিতে আসছি। ওদের জাস্ট একটাই কাজ, ভূমি মন্ত্রণালয়, আজকের দিনে ভূমি মন্ত্রণালয়, তাদের একটাই কাজ যে এই যেই কন্ট্রাক্টটা আমাদের প্রজেক্টের, এই কন্ট্রাক্টটাকে তারা আবার ভ্যালিড করবে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে পরের দিন থেকে, এখন এটা মাত্র 1টা ঘন্টার কাজও না ভাই, জাস্ট ভ্যালিড করে দিবে, শেষ, ডান, কালকে থেকে আমরা প্রজেক্টে কাজ শুরু করব। এই মানুষরা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনারা তো বিগত 18 দিন বা 20 দিন যাবত এখানে আছেন, হ্যাঁ। কোনো প্রশাসন কি আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা যে আপনাদের এই সমস্যা সমাধান করে দিবে, বা তারা কি কোনো আশ্বাস দিয়েছে কিনা আপনাদেরকে? আপনাকে একটা মজার কথা বলি, 17 দিনের কথা বলছেন না, এই যে কতগুলো বছর যে গেল, আপনার বিলিভ করবেন কিনা জানি না, এমনকি হাসিনার আমলেও, বিএনপির আমলেও আমাদেরকে এত সুন্দর আশার বাণী শুনাইছে আর এত হোপ থেরাপি দিচ্ছে, সেটাকে আমি এখন হোপ থেরাপি বলি, যে আমি আশা দিলাম, আচ্ছা গেল, ঠিক আছে, এইভাবে তারা সময় জ্ঞাপন করছে। তারা কখনো বলে না যে আপনারা তো এটা পাবেন না, অবশ্যই পাবেন বলে, কিন্তু যে এইভাবে ঘোরাতে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন, এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে না, আমাদের ভয় লাগে এবং আমাদের কাছে আসলে হোপলেস লাগে। আমরা যারা ছাত্র জনতা এত কষ্ট করে 36টা দিন আমরা কি করছি সবাই জানে। এখন যখন এই ভূমি মন্ত্রণালয়ে যারা আছেন এখন, তাদের সাথে আমরা রেগুলারলি করছি, কন্ট্যাক্টে আছি, তারাও আমাদেরকে এখন আশার বাণী দেয়। তারাও আমাদের বলে হ্যাঁ আমরা একটা এনকোয়ারি করার জন্য আমরা 3 মাসের একটা কমিটি করছি, তারা এনকোয়ারি করে কে কি করছে, অবৈধ কি করছে প্রজেক্টে, তারা নাকি এনকোয়ারি করে রিপোর্ট বের করে আমাদেরকে এভাবে বুঝাই দেবে। ভাই আপনি বিশ্বাস করবেন না, এনকোয়ারি যে করবে বলছে, যা ডকুমেন্ট চাইছে আমরা প্রামাণ্য চিত্র সহ, ভাষান থেকে আগে কি ছিল এখন কি হয়েছে কোথায় কি হচ্ছে
তারা আমাদের কাছে প্রামাণ্য চিত্র নিয়ে সুন্দর কনফারেন্স করছে, ইনক্লুডিং প্রজেক্ট ডাইরেক্টর যিনি আছেন তার সাথে। তারপর কি হলো, ওই 3 মাসের কমিটি আজকে নিয়ে আজকের দিন বলতে এটা 8 মাস চলতেছে, আজ পর্যন্ত তারা কমিটি করে নাই, আজ পর্যন্ত না। তাহলে রিপোর্ট দেয় না, এক কথা রিপোর্ট দেয় না, কমিটি করছে রিপোর্ট দেয় না। তাহলে এটা তো খুবই ভয়ঙ্কর ভাই। ঠিক আছে, আগে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে আমরা এটা আশা করতে পারতাম, বাট ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাটস সারপ্রাইজিং। মনের যে কষ্টগুলো আমরা প্রকাশ করব জাতির সামনে, পুলিশ আমাদের সহযোগিতা করবে, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। এবং আজকেও আমি মাননীয় পুলিশ কমিশনার বরাবরে আমি লিখিতভাবে জানিয়েছি যে আমরা 10 তারিখ 28 তারিখে আমরা যে সমাবেশটা করছি সেটা শান্তিপূর্ণ হবে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। যেভাবে আপনারা বাকি 17 দিন করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাহলে যদি কোনো কারণে সরকার যদি দুর্বিসন্ধিমূলক কোনো কিছু আচরণ করে, তাহলে 28 তারিখের কোনো কিছু যদি এখানে ঘটে, সেই ঘটার জন্য দায়ী সরকার হবে, আমরা হব না। আর আমরা সারা বাংলার মানুষ প্রস্তুত আছে, যদি আমাদের সাথে সরকার, আমাদের মানে আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের মানে আমরা সারা বাংলাদেশের বস্তিবাসী পরিবার, আমাদের সাথে যদি কোনো সরকার 28 তারিখের আমাদের এই সমাবেশকে বানচাল করার চেষ্টা করে, তাহলে এই সরকারই থাকবে না। তখন এক দফার দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন উঠবে, এবং সেই আন্দোলন একটাই, এই সরকারকে আমরা তখন এক মুহূর্তের জন্য রাখবো। আমাদের দাবিটা যে অযৌক্তিক, এটা আপনারা প্রমাণ করে দিন। সরকার বাহাদুর কথা বলেন, আপনার তো বলার কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখনই একটা টক শোর আয়োজন করতে পারেন, আমাদের সাথে আপনি বসেন, আপনার কোন মন্ত্রী বসবে, কে বসবে, তাকে নিয়ে আমাদের সামনাসামনি বসেন, জাতি দেখুক যে আমরা যে অন্যায় দাবি করছি কিনা। সেই ক্ষেত্রে আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি কেন আমাদের উপরে সেটা চাপাই দিবেন? আমাদের উপর যদি স্টিম রোলার চালাতে চান, হয় মরবো নাই কিন্তু মারবো। আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। তবে আমি আবারও পুলিশ বাহিনীকে এবং সরকারের যে গোয়েন্দা ডিপার্টমেন্ট সবাইকে ধন্যবাদ দিচ্ছি, তারা সুন্দরভাবে হ্যান্ডেল করছে আমাদেরকে। এতটা সুন্দর তাদের কাছে আমরা আশাও করি নাই। আমরা আশা করছি, এখন এই প্রথম আশা করছি 28 তারিখের প্রোগ্রামটা আপনারা আমাদেরকে সুন্দর করে উপহার দেন। সামনে আপনারা নির্বাচন করবেন, এই একটা ছোট্ট প্রোগ্রাম যদি আপনারা গুছায় করে দিতে না পারেন, তাহলে নির্বাচনটা কিভাবে করবেন সেটারও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হবে। অতএব আপনারা আগে থেকে সাবধান হয়ে যান। Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home as a part of this transition process that we are going through. রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 10টার দিকে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেলা 11টায় প্রধান উপদেষ্টা সম্মেলনে বক্তব্য রাখেন। Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home as a part of this transition process that we are going through. It will be complete when we see we have also achieved this goal, to have all our Rohingya guests to return to their own home in their own environment. On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displacement of Rohingyas and their exodus to Bangladesh from Myanmar. In a spate of only few weeks, in August 2017, around 800,000 Rohingyas crossed into Bangladesh. They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. এর আগে রবিবার উখিয়ার ইনানির হোটেল বেওয়াচে শুরু হয় টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এ সম্মেলন। 3 দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তা। সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজতে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে।
3 দিনের এই সম্মেলনের শেষ দিন মঙ্গলবার বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এলএনজির ক্ষেত্রে 5 লাখ আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ। জুলাই ও আগস্টে লুঠা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তাকে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এই পুরস্কারের ঘোষণা দেন। তিনি জানান, লুঠা অস্ত্র উদ্ধার করা হলে সেই ব্যক্তিকে পুরস্কার দেয়া হবে। চায়না রাইফেল উদ্ধার হলে তথ্যদাতাকে 1 লাখ টাকা, এসএমজির জন্য 1.5 লাখ, এলএমজির জন্য 5 লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা দেয়া হবে। কেউ যদি একটি গুলি সরবরাহ করে তাকে 500 টাকা দেয়া হবে। পিস্তল বা শটগানের তথ্য দিলে 50,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। ভর্তি বা বদলি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং কেউ তার তথ্য দিতে পারেন তাকেও পুরস্কার দেয়া হবে। যদিও নিয়োগ বাণিজ্যের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়নি, তবে এই প্রক্রিয়া বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 1 বছরে কোনো নিয়োগ বাণিজ্যের খবর পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয় বা কেউ দুর্নীতি করে তা জানান, তবে ভুল রিপোর্ট করবেন না। রাস্তা বন্ধ করে গাজীপুরের কমিশনারের যাতায়াত ব্যাহত হওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত, যা প্রথম ধাপে দেয়া হবে। উপদেষ্টা আরও বলেন, মব কমে এসেছে তবে নির্মূল হয়নি। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা চলবে, বিশেষ করে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের চেষ্টা হচ্ছে। তিনি যোগ করেন, নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দল ও জনগণের ওপর। জনগণ যে নির্বাচনমুখী হয়েছে তা প্রমাণিত হয়েছে এই মিটিংয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মাধ্যমে। আমরা 2013 সাল থেকে রাষ্ট্রের সংস্কারের গল্প বলে আসতেছি। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত ছিল। আপনি যেটা বললেন জনবিপ্লব না, কেবলমাত্র সমস্ত রাজনৈতিক দল হার্ট অ্যান্ড সোল তাদেরকে আসলে সমর্থন দিচ্ছে। আমরা তো বললাম যে আমাদের কাছে মনে হয় 2টা জিনিস, আমি সবসময় বলি যে ওনাদের কোনো ধরনের তো আগে থেকে স্বাভাবিকভাবে ওনাদের কোনো হোমওয়ার্ক ছিল না। ওনারা জানে না একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়। একটা স্বাভাবিক রাষ্ট্র পরিচালনা করারও ওনাদের কোনো অভিজ্ঞতা নেই। একটা রাষ্ট্র সাধারণ স্বাভাবিক অবস্থা থেকে সে জাম্প করতে চাইতেছে, উল্লম্পন দিতে চাইতেছে, যে স্বাভাবিক ব্যবস্থাটা যেটা ছিল এখান থেকে সে নতুন ধরনের একটা রাষ্ট্র হইতে চায়। এর জন্য যে ধরনের হোমওয়ার্ক থাকা দরকার এটা এদের কারো ছিল না। হোমওয়ার্ক না থাকতে পারে তাইলে যারা আন্দোলনটা করছে, যারাই আন্দোলনটা করার জন্য গত 15 বছর ধরে ধরেন তিল করে, আমরা ধরেন 12 বছর ধরে কাজ করতেছিলাম, 13 বছর। আমরা 2013 সাল থেকে রাষ্ট্রের সংস্কারের গল্প বলে আসতেছি। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত ছিল। আপনি যেটা বললেন জনবিপ্লব না, কেবলমাত্র সমস্ত রাজনৈতিক দল হার্ট অ্যান্ড সোল তাদেরকে আসলে সমর্থন দিচ্ছে। রাজনৈতিক দলগুলো এইভাবে সমর্থন দিতে পারে না। আমরা এটা দেখছি, আমি তো এটার সাথে ছিলাম। তাহলে আসলে মনে প্রাণে একটা পরিবর্তন চাইছে। ওনারা নিজেদের কোনো হোমওয়ার্ক ছিল না, নিজেরা কিছু বুঝে নাই, নিজেরা কিছু করতে পারে নাই, এটা একদিক থেকে। আরেক দিক থেকে যাদের পরামর্শ ওনারা নিতে পারতেন, যারা পরামর্শ দেওয়ার জন্য ওনাদের কাছে প্রস্তুত ছিলেন, আমরা 12 তারিখে প্রথম মিটিং করছি ওনাদের সাথে। আমরা তখনও বলছি যে আমরা সমস্ত রাজনৈতিক দল আপনাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত, আপনারা রাজনৈতিক দলগুলির সাথে বসেন, পরামর্শ নেন। ওনারা রাজনৈতিক দলগুলির সাথে এক রকমের দূরত্ব তৈরি করছে। ছাত্রদের একটা অংশের সাথে আসলে উনি যেটা বলছেন ওনার বক্তৃতার মধ্যে, উনি ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়েছে, সেইটা উনি মিন করে নাই। ছাত্রদের দ্বারা নিযুক্ত বলতে উনি ছাত্রদের কয়েকজনকে, যাদেরকে উনি চিনে, তাদের একজন নিযুক্ত রাষ্ট্রপ্রধান হিসেবে, আরে সরকার প্রধান হিসেবে উনি কাজ করতে গেছেন। সেইটা দিয়ে তো এরকম পরিবর্তনের আসলে সম্ভব না। আসলে প্রথমত তো হচ্ছে আপনি যখন একটা দুর্নীতির বিরুদ্ধে আপনি একটা ধরেন, আমরা যারা ওকালতি করি আমাদের জাজমেন্ট সম্পর্কে একটা ম্যাক্সিম আছে, মানে এক ধরনের একটা প্রবাদের মতো। সেখানে বলে যে আসলে ন্যায় বিচার কেবলমাত্র আপনি রায়ের মধ্যে লিখে দিলে হয় না। ন্যায় বিচার যে আপনি করছেন এটার আসলে প্রদর্শন করা লাগে, যাতে মানুষ বুঝতে পারে যে আপনি ন্যায় বিচার করছেন, এবং মানুষ যাতে বুঝতে পারে যে অপরাধ যে করছে তার আসলে
শাস্তি হয়েছে, কিংবা যে আসলে করে নাই সে আসলে মুক্তি পাইছে। তো সেটা করার ব্যাপার না, প্রদর্শন করার ব্যাপার। রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা, যখন আসলে এই সরকারটা আসছে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, ক্ষমতা এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তখন যখন আপনি দায়িত্ব নিয়েছেন তখন তো হচ্ছে আপনাকে একদম ধরেন আমরা যেটা বলছিলাম যে আপনার ট্রান্সপারেন্ট হইতে হবে। আমরা প্রথম বলছিলাম 12 তারিখে আমরা বলছি যে আপনার গভর্নমেন্টকে ট্রান্সপারেন্ট হইতে হবে। ট্রান্সপারেন্ট হওয়া মানে তো ওনাকে আয়নার মতো হইতে হবে, স্বচ্ছ কাচের মতো হইতে হবে, এবং মানুষ দেখতে পাবে যে কোথায় কোথায় কি হচ্ছে, এবং সেখানে তাকে দেখতে পাইতে হবে যে আসলে তার মধ্যে কোনো ধরনের লোভ, লালসা, স্বজনপ্রীতি, অঞ্চল প্রীতি, দল প্রীতি এগুলি কিছু নাই। একজন রাষ্ট্র প্রধান কিংবা একজন সরকার প্রধান যদি এটা না হয়, তাইলে তার অধীনস্থ যারা আছে, যারা আসলে রাষ্ট্রের মধ্যে আছে, তারা কেন হবেন? তো সেই জায়গায় যেটা আপনি বলছেন, এটার যুক্তি দিয়ে তারা অনেক কথা বলতে পারবে। এটার হয়তো ভুল ভ্রান্তি আইনের চোখে হয়তো বলবে যে এটার তো তেমন কোনো বেআইনি কিছু হয়নি, কিন্তু যেটা প্রদর্শিত হয়েছে সেইটা আসলে যে ইমপ্রেশন তৈরি করছে, এইটা ওনাকে আসলে কোনোভাবেই, ওনাকে এবং ওনার সরকারকে ভবিষ্যতের জন্য আসলে প্রশ্নের মুখে উনি ফেলে দিচ্ছেন। এটা থেকে উনি বের হবেন কীভাবে আমি জানি না। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে আজ ৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। এর আগে গত ২৪শে আগস্ট ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পূর্ণ হয়। তারা হলেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম। তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ. তামিম। এ সময় প্রসিকিউটর ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। এর আগে ২০শে আগস্ট ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণে ৪ জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহজাহান পারভিন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর হাসানুল বান্না এবং শহীদ শেখ মেহেদী হাসান জুনাইদের মা সোনিয়া জামাল। এ পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। 18 আগস্ট ৫ম দিনের সাক্ষ্য গ্রহণের সাক্ষ্য দেন শহীদ আস সাবরের বাবা মোহাম্মদ এনাব নাজের জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। তাদেরও জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্যে বক্তব্য দেন ৪ জন: সবজি বিক্রেতা আব্দুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। এর আগে ৬ আগস্ট প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন রিনা মুর্মু এবং সাংবাদিক এ.কে. মইনুল হক। ৪ আগস্ট সাক্ষ্য দেন আন্দোলনে পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো দিনমজুর পারভিন। ৩রা আগস্ট মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৩ জন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট ৫টি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রটি মোট ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র রয়েছে ২,০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ৮১ জন। কার্বন কপি আপনার কাছে থাকবে তো? জি, আমি এটা তো আমার কার্বন নাই, কার্বন নাই তো, নাই নাই। আমরা এটার থেকে আমরা যখন মালটা তো ডাইরেক্ট এটা তো দেয় না, আমরা মালটা উঠে আমাদের বিক্রি খাতা, বিক্রি খাতার থেকে দেখুন কার্বন কপি একটা নেই। কত করে দাম দিয়ে কিনেছে? মাল আমরা কিনে মাল কিনে পার্টি, আমরা মাল বিক্রি করেন, আমরা আড়তদারি নিয়ে আমরা মাল বিক্রি করি। আজকে কত করে বিক্রি করেন? আজকে বাজার আমরা দাম চাইতে আছি ৩৫, ৩৪, ৩৩, ৩০, ৩২ বেচা হইতে পারে, ৩০, ৩২, ৩৪ এরকম বেচা হবে কাস্টমারের চাহিদার উপর। কিছু বিক্রি করেছেন তো ইতিমধ্যে? হ্যাঁ, বিক্রি করছি। কত করে বিক্রি করেছেন? ৩৪ টাকা। আপনি ক্যাশ মোড় দিচ্ছেন না? হ্যাঁ, একটু দেখান তো দেখি মুড়ি। আজকে দিয়েছেন সেটা আমরা, এটা হলো কালকের মেমো। আজকে আচ্ছা, আজকের মেমো নিছে কেউ তার? আজকে বেচছো? মানে আমার ম্যানেজার, উনি আমার ম্যানেজার। আজকের মেমো দিছো? কাটা করেনি এখনো? আজকে এখনো মাল কাটা হয়নি। এটা হলো কালকের মেমো, আমরা কালকে 35 টাকা বেচছি। এই যেটা আমরা পার্টির তো বিল লই নেই, এতে বাকি বেশি তো এখনো বিল আসে না, এটা কালকের বিল। রেট কোথায় লেখা আছে? এই যে আপনার এটা হলো 10 ক্যারেটের ওজন হলো 173 কেজি, 35 টাকা করে। আর এটা হলো এই যে বাকি টাকা পাবো পাইকারের কাছে, বুঝছেন? এটা হলো 38 টাকা করে বেচছি। এটা হ্যাঁ, এটা হলো অন্য মাল। বিক্রি করার সময় পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না? কোন ক্যাশ মোমো দিচ্ছেন? এটাই দিব, একটা নিয়ে যায়, একটা আমাদের কাছে থাকে, বাকি সেটা কই? এটাই তো আমাদের কাছে থাকে। পাইকার যেটা মাল নিয়ে যায় এটা আমার, এটা তো অরিজিনাল কপি। কার্বন কপি কই? কার্বন পাইকার তো নিয়ে যাবে, একটু পাইকারের কপি নিয়ে যায়, আমাদের কার্বন কপি আমরা করে না। আপনার কাছে থাকবে হচ্ছে কার্বন কপি। আমাদের কার্বন ওনারা আমরা এটা দেখে একটা লিখে দিই ওনাদেরকে, আমরা এটা রাখি, একটা রাখি। আমাদের সিম্পল কথা হচ্ছে যে দুইটা কপি থাকবে, একটা কার্বন কপি আর একটা হচ্ছে মূল কপি। যিনি ক্রেতা ওনাকে আপনি মূল কপি দিয়ে দিবেন, আর কার্বন কপি আপনার কাছে থাকবে। কিন্তু একটার কার্বন কপি নাই তো এখানে। না, আমাদের কার্বন কপি আমরা খাতা ব্যবহার করি, তো আমরা খাতায় ডাকবারে উঠাইয়া খাতার থেকে আমরা স্লিপ দিই। আচ্ছা ঠিক আছে, তো কার্বন কপি দিয়ে দিব আমরা। এত করে আমরা বলছি, এত বছর যাব, তারপর আপনি বুঝতে পারেন নাই? ঠিক আছে, আসলে পাইকার না, এটা পাইকার নিচ্ছে না, এখানে আমরা দিই না। অনেক পাইকারে এমনি মাল টাকা দিয়ে জায়গা কপি নেয় না। কাউকে দেন, একজন কেউ দেন, এখানে একজন কেউ দেন না দিলে তো এই যে পাতা শেষ হচ্ছে না। পাতা তো শেষ হচ্ছে, কিন্তু মুড়ি তো সব কেটে দিয়েছে। এই দেখেন আপনি, আমরা তো দেখতেছি সবগুলো মুড়ি কেটে দিয়েছে। না না, পাইকার নিচ্ছে এটা, এই যে মুড়ি কেটে দিয়েছে, মুড়ি এটা পাইকার নিলে আমরা চিরবো, নইলে আমরা চিরবো না। তো এটা যখন পাইকারে দিব তখন আমরা টান দিয়ে বাইর করবো। কার্বন কপি আপনার কাছে থাকবে তো? জি, আমি এটা তো আমার কার্বন নাই, কার্বন নাই তো, নাই নাই। আমরা এটার থেকে আমরা যখন মালটা তো ডাইরেক্ট এটা তো দেয় না, আমরা মালটা উঠে আমাদের বিক্রি খাতা, বিক্রি খাতার থেকে আমাদের এই বিক্রি খাতার থেকে, এই যে আমাদের এই খাতার থেকে আমাদের ওখানে বিল যায়। আমাদের দাগবাড়ি হলো এখানে, এখান থেকে আমরা 1 কপি দিয়ে দিই। আজকে কোনো বিক্রি শুরু হয়নি, এই যে কখনো বিক্রি শুরু হয়নি। এই যে মাল আসতে আছে মাত্র, আজকের তারিখে কোনো মাল বিক্রি শুরু হয়নি। এই এটা আগের মাল, এই মালগুলি আইসি আজকে পার্টির মাল আসছে, আমরা ভাড়া দিছি গাড়ি। নাম আছে এই যে বক্কর মার্কা 30টা মাল ব্যাপারী, এটা হলো ব্যাপারীর নাম। এটা হলো মালের 30টা সাদা পলি, ভাড়া 1500। এটা আড়তদারের নাম। আড়তদার কি? সোহাগ। আপনি কি? আপনার নাম? আমরা ঘরে চাকরি করি। সোহাগের এখানে চাকরি করেন? আমি জালালের ঘরে চাকরি করি। জালাল, এটা হচ্ছে সুজন। সুজন 30টা মাল, সাদা নেট, 1800 ভাড়া, আড়তদারের নাম। 30টা আসছে, কি পরিমাণে আসছে? এই যে এগুলো এখানে রাখেন, দেখেন
30 ক্যারেট বেগুন আসছে রংপুর কি রেটে আসছে? এগুলো তো আমরা জানি, রেট তো ওখানে ব্যাপারীরা কিনে, এখানে আড়তদারেরা বিক্রি করে। আপনি ঘরে আড়তদার বিক্রি করেন, কি রেটে বিক্রি করবেন? কি রেটে বিক্রি করে আমি তো জানি না, আমি তো ভিতরে যাইনি, আমি তো মাল নামাইতেছি। কোথায় আপনি তো নিয়ে যাচ্ছেন? যদি ব্যানে নিয়ে যাচ্ছে, এটি আড়তে নেয়, আড়তের থেকে বেশি আড়ত থেকে বিক্রি করে রোডে মাল বিক্রি করে। মানে বোঝা যাচ্ছে যে কি রেটে কিনেছেন? না না, কি রেটে কিনছে আমি বলতে পারবো না। কে বলতে পারবেন? আড়তদারেরা ওই যে ঘরে বলতে পারবে। চলেন ঘরে যাই, ঘরে তো আমার মাল না না, শুধু আমাদের একটু ঘর দেখে দিতে হবে। চালানটা কিন্তু লাগবো। আচ্ছা চালান, মাল নামাইতে চলেন আপনি ওখানে একটু দেখবেন। আমার তো আমি অপরাধ দেখি না, আমার অপরাধ দেখি না হলো এই কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে, শুধু কার্বন কপি নেই। কার্বন কপি লাগে না, ব্যবহার হয় না। এই কারণে যারা আমরা খুচরা বেশি না, 5 কেজি 10 কেজি বেশি না, এই কারণে 1 বস্তা যারা নেয় 2 বস্তা যারা নেয় তাদেরকে আমরা স্লিপ দিয়ে দিচ্ছি। এই অপরাধে আপনাকে কত টাকা জরিমানা করা হলো? 5,500 টাকা ধার্য করছেন। মানে আমরা 23 তারিখের মাল বিক্রি করছি। এই দেখেন, কিভাবে বিক্রি করছেন? এই যে এই 45 ক্যারেট 34 টাকা বিল পাইছে পার্টি। বিক্রি করছেন কত করে? এই 34 ক্যারেট ক্যাশ মেমো দেখলাম, বুঝতে পারতাম ক্যাশ মেমো তো নেই। এই পার্টিরা ক্যাশ মেমো পাইকার না নিলে তো আমরা দিতে পারবো না, জোর করে তো আমরা দিতে পারবো না পাইকার। এই যে এটা বিক্রি আছে 34 33। আপনার তো সিস্টেমই নাই তো, আমরা কার্বন কপি তো নেই। কার্বন কপি আমাদের আমরা তো 45 না না, এটা 45 পিস। এই বিক্রি হলো 34 33। এটাই ঠিক আছে। আচ্ছা, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনাকে ধন্যবাদ। কিন্তু এখন আমাকে আপনি বলেন, আপনার নাম হচ্ছে জালাল শেখ, তাই না? জালাল আহমেদ। জালাল আহমেদ, এটা করেন না কেন? এটা এই যে সময় আছে, মেয়াদ শেষ হয়ে গেছে। না এটা রানিং অন্য সময় আছে ভাই। দেখি এদিকে আসেন, এদিকে আসেন। এই মাস পুরো সময় আছে। কোথায় সময় আছে? এখানে লেখা কি? আরে ভাই আমাদেরকে সময় দেওয়া আছে তো, আমরা তো লাইসেন্স নাই। তর্ক করেন কেন? আপনার এখানে লেখা আছে 30 জন, 3 মাস। 30 জন ঠিক আছে, কিন্তু আমাদের ইয়াভাবে মেয়াদ আছে, এই মাস ফুল মেয়াদ আছে কাগজ রিনিউ করা। কি মাস? কি মাস? আপনার কোন মাসে? এই আপনার ইয়া মাসটা পুরো রিনিউর সময় আছে। 3 মাস পূর্বেই আপনাকে অ্যাপ্লিকেশন দেওয়ার কথা। আপনি জুন মাসে শেষ হয়েছে, জুলাই গিয়েছে, আগস্ট, আগস্টের আজকে হলো আপনার 25 তারিখ, 24 চলছে, 25 পড়ছে। শুনেন, আগস্ট পুরো সময় আছে, 2 মাস আগস্ট পুরো সময় আছে। কোথায় বলা আছে আপনাকে? 3 মাস মেয়াদ আছে। না না, 3 মাস স্যারকে জিজ্ঞেস করতে হবে। আর স্যারকে জিজ্ঞেস এই এটা লেখেন, লিখতে তো হবে। এখন শুনেন, কেন লেখা হবে আপনার কথা? লাইসেন্স নাই না, লাইসেন্স নাই। লাইসেন্স আপনি রিনিউ করবেন, ঠিক আছে, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। জি ঠিক আছে, যেহেতু মেয়াদ শেষ লাইসেন্স হচ্ছে, নাই, মেয়াদ শেষ মানে নাই, মৃত। কিন্তু আপনি রিনিউ করবেন। জি, এই সুযোগ আমরা যদি দিতে পারি, কিন্তু একটা বিষয় আপনি চরম অনিয়ম করেছেন। জি বলেন। আমাকে একদম সরল ভাষায় বলেন, এই বেগুন খুচরা পর্যায়ে কত করে বিক্রি হচ্ছে, আপনার আইডিয়া আছে? কত বেশি খুচরা বাজার দোকানদারে বেচার কোনো স্টেশন নাই। হ্যাঁ, কত এরা করে বিভিন্ন দাম বেচে, কেউ বেচে 80 টাকা, কেউ 70 টাকা, কেউ 90 টাকা, কেউ 100 টাকা, কেউ 120 টাকা। আবার বিভিন্ন করে বিভিন্ন দামে বেচে। এবার একটু থামেন, এক এক মোকামের মাল এক এক দাম বেচে। এবার একটু থামেন, এবার একটু থামেন। এই যে আপনি বললেন যে আপনি বিক্রি করছেন কত টাকা করে, আমাদেরকে দেখালেন। জি, কত? 34 33 32 32 33 34 বিক্রি করছেন, দেখালেন। আমারটা বিক্রি করছি, আমার ঘরেরটা। আপনি বিক্রি করলেন 32 33 34 টাকা প্রতি কেজি বেগুন। এই বেগুন যিনারা কিনে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, এই বেগুন বিক্রি হচ্ছে আপনি যদি বললেন 80 90 100 এমনকি 120 টাকা কেজি। দিনে আমরা যখন এই খুচরা বাজারে যাই তখন এইগুলো আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে, ওনারা বলেন যে আপনারা কেউ পাকা ক্যাশ মেমো দেন না, এবং প্রমাণও পেলাম যে পাকা ক্যাশ মেমো আপনারা দেন না।
এই আপনাদের ক্যাশ মেমো না দেওয়ার কারণে তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করতে পারি না। ওনারা বলেন যে আমরা কিনে নিয়ে আসি 80 টাকা, বিক্রি করবো 85-90 টাকা, কিনে নিয়ে আসছি 100 টাকা, বিক্রি করবো 120 টাকা, কাঁচামাল দিতে হবে তাকে সুযোগ। আপনারা তো কোঅপারেট করছেন না সরকারকে। আপনাদের সবাই যদি বলেন যে আপনাদের কাছে আমাদের যেতে হবে, মেসেজটা আপনার মাধ্যমে সবাই তো জানে। মেসেজ তো আমাদের অফিসে দিবেন আপনারা, অফিস আমাদেরকে অফিসে দেওয়া আছে, অফিস তো আমাদেরকে অবহিত করেনি, অফিস আমাদেরকে অবহিত করেনি, তাদের গাফলতি। আমার তো আমি অপরাধ দেখি না, আমার অপরাধ দেখি না হলো এই কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে, শুধু কার্বন কপি নেই। কার্বন কপি লাগে না, ব্যবহার হয় না। এই কারণে যারা আমরা খুচরা বেশি না, 5 কেজি 10 কেজি বেশি না, এই কারণে 1 বস্তা যারা নেয় 2 বস্তা যারা নেয় তাদেরকে আমরা স্লিপ দিয়ে দিচ্ছি। এই অপরাধে আপনাকে কত টাকা জরিমানা করা হলো? 5,500 টাকা ধার্য করছেন। আপনি বিক্রি করবেন কত করে মরিচ? হ্যাঁ, হয়তো 5 টাকা লাভ, 8 টাকা লাভ। বাকি ক্যাশ মেমো নেন না কেন? কিন্তু আমাদের এক সাংবাদিক ভাই বলেন 200 টাকা কেজি কিনেছেন মরিচ আজকে। না না, আমি নিজে 260 টাকা কেজি কিনেছি। না, বাজার তো কম, কিন্তু খুচরা পর্যন্ত কমে না। খুচরা আলাদা হয়তো কমে না, কিন্তু বাজার এখানে কম। পাইকারি বাজার কত আছে? পাইকারি 110, 120, 100, মানে মোষের কোয়ালিটি বুঝে দাম। আর হাই কোয়ালিটিটা কত? হাই কোয়ালিটি 110 বলেন, 110, 120, 110 থেকে 120 সর্বোচ্চ। সর্বোচ্চ এটাই, সর্বনিম্ন 150 এটা। আর আচ্ছা, তাহলে ওটা কিনছে কেন? মানে পচা নয় 100 থেকে 120 এটি আজকে আরো কমে যাবে। ওই তো কাঁচামাল স্যার, কমতে পারে বাড়তে পারে এই আর কি। আপনি পাকা ক্যাশ মেমো এখন থেকে নেবেন? এখন আবার চাইলে নিমন, চাইলে মানে ওদিকে স্যার আর তার কাছে চামচে ক্যাশ মেমো। হ্যাঁ, চাই নিশ্চয়ই নিতে হবে। জি জি, এই বলতে পারবো না স্যার, আমি তো। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি ওই মহিষ কিনলে দাঁড়াইছি। আরো দাঁড়িয়ে নেই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বেয়ারি আছে না স্যার, অন্যরা কই? মহিষ নামাইতেছে। কালকে 110 গেছে, ক্যাশ মেমো দিচ্ছেন? না, আমার নাই তো, আমি তো পাতা দিচ্ছি। পাতা কত করে বিক্রি করছেন? পাতা 80 টাকা কেজি। কিন্তু পেপারে দেখলাম 200 টাকা কেজি নাকি 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। কত টাকা? 80 টাকা কেজি। 80 টাকা। আমার 1 সপ্তাহ আগে আসলো দাম বেশি, 1 সপ্তাহ আগে দাম বেশি ছিল, দিন করতেছে। করতে বলে কমে গেছে তো, 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আজকে 80 টাকা বিক্রি করছেন কত? 190 না, কত করে? 120 টাকা, 110 টাকা। 110, 120। জি। কোথায় বিক্রি? চাঁদপুর। চাঁদপুর। জি। সত্য বলছেন? আল্লাহু আকবার। আমার মেয়ে হালানি আপনার কাছে, আমরা দেখি তো আমি দাঁড়াইছি। বাজার তো অনেক বেশি দামে বিক্রি। আমি ঠিক আছে, আবার 100 টাকা কেজি বিক্রি করছি, আবার আরেকজনে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করছে, তো ফসা পড়ে গেছে। প্রত্যেকটা বিক্রেতার কাছে, আড়তদারের কাছ থেকে পাকা ক্যাশ মেমো চেয়ে নেবেন। আমি খবর আপনার কাছে দেখছি দিকে, এলাকা আপনার লগে দেখা করতে। জাতীয় ভোক্তা অধিকার সনকন্দী দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে ঢাকা মহানগরীর কারওয়ান বাজারে, কাঁচা বাজারে পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে খুচরা পর্যায়ে। কেন বেড়ে গেল, এটি আসলে কি কারণে, এই নিয়ে মূলত আজকের আমাদের এই অভিযান। এই পাইকারি আড়তগুলোতে এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেমন আমি যদি একটু উল্লেখ করি, সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে 32 থেকে 34 টাকা প্রতি কেজি, সর্বোচ্চ 34। করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 15-20 এবং সর্বোচ্চ 25 টাকা প্রতি কেজি। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 80 টাকা সর্বোচ্চ, এবং কাঁচামরিচ 100 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে। এই খুচরা বিক্রেতা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছে, এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিং এ, ওনারা বলছেন যে বিভিন্ন রেট, অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন, রেটটা হাই দেখায় আমাদের কাছে, এবং তারা বলে যে এই আড়ত দ্বারা পাকা ক্যাশ মেমো দেয় না। আংশিক তাদের কথা সত্য, পাকা ক্যাশ মেমো এখান থেকে দেওয়া হয় না, এটি সত্য। আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন। এই পর্যন্ত আমরা 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই
যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মেমো প্রদান করবেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে, এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেক আড়তদার জন্য পাকা ক্যাশ মেমো প্রদান করেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে। এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আড়তদারদের, অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আগামীকাল দিনে আমরা ডেকে নিব এবং এই বিষয়ে আশু করণীয় কি এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব এবং এটি নিশ্চিত করার জন্য, অর্থাৎ পাকা ক্যাশ মেমো নিশ্চিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেই বিষয়ে আমার মনে হয় সেগুলো করা হবে। আচরণবিধি লঙ্ঘন এবং আশু যে নির্বাচন হতে যাচ্ছে এবং তার পূর্ব যে কাজগুলো তাকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা কেন্দ্রিক আমাদের যে শঙ্কা, সে জায়গা থেকে আজকে আমরা জরুরি ব্রিফিং ডেকেছি। যারা এসেছেন সকল মিডিয়া ব্যক্তিত্বদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত আছেন সচেতন শিক্ষার্থী প্যানেলের সংগ্রামী ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আছেন জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান, এজিএস পদপ্রার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আছি, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আলী আছেন এবং সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার আলম আছেন। এছাড়া আমাদের আরও প্যানেলের যারা পদপ্রার্থী আছেন তারাও আছেন। আপনারা অনেকে জানেন, যারা মিডিয়া আছেন আপনারাও আপনাদের বিভিন্ন ক্যাপচারে দেখে আপনারা রেকর্ড করেছেন যে নির্বাচন চলাকালীন অর্থাৎ নির্দিষ্ট যে প্রচারণার সময়, এই প্রচারণার আগে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন প্যানেল কর্তৃক বিভিন্ন প্রচারণা আমরা দেখছি। তো আমরাও চাইলে করতে পারতাম, কিন্তু আমরা ছাত্র বাংলাদেশ সমর্থিত যে প্যানেল, আমরা বিশ্বাস করি যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে যদি আবার আমরাই যদি যারা ক্ষমতাপ্রাপ্ত হব, তারা যদি ক্ষমতা যাওয়ার আগের যেই রুট, সেখানে যদি আমরা যদি আইনকে ভঙ্গ করি, তাহলে আমাদের মাধ্যমে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এই জিনিসের আসলে আশা করা একেবারে বোকামি। সুতরাং সেই জায়গা থেকে আমরা সচেতন শিক্ষার্থীর একজন প্রতিনিধি হিসাবে, প্যানেলের প্রতিনিধি হিসাবে আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই জিনিসের এই বার্তাটা পৌঁছাতে চাই যে যেহেতু আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেখানে আইনের শাসনের প্রথম যে পদক্ষেপ এবং প্রতিষ্ঠার যে প্রথম শুরু, সেই প্রাথমিক ধাপ যেন নির্বাচনের যেই বিধিমালার যেই আচরণ বিধিমালা ছিল, আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে ভিপি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরো বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়েকদিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে, সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকে, তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এবং আমরা এটাও জানিয়ে রাখলাম ছাত্রদলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি। না, আপনারা যেটা হেভিওয়েট বলে কোর্ট করছেন, সেখানে আসলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তারা আগে থেকেই হেভিওয়েট কেন? কারণ তাদের একটা পলিটিক্যাল মাদার পার্টি রয়েছে। সো আমরা যাদেরকে চিনছি তারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হওয়ার কারণেই তারা হেভিওয়েট প্রার্থী হয়েছে। আপনারা কি স্টুডেন্টের কাছ থেকে কোনো রিভিউ নিয়েছেন ওয়েদার দে আর হেভিওয়েট অর নট? সো তাদের যে ম্যানটা শো করছে, তাদের পেছনে যে জনতা দেখছেন, সেটা তাদের আদর্শিক লড়াইয়ের যে কর্মী রয়েছে, তাদের কাছে তারা কিন্তু হেভিওয়েট প্রার্থী। অথবা যার কারণে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 4 জন ব্যক্তিকে সবসময় ইন্টারভিউ করা হচ্ছে। কিন্তু আজকে আমি যখন ইন্টারভিউ করতে এসেছি, আমার পেছনে কেউ আছে? নাই। বা আমার আশেপাশেও কেউ নাই।
আমি যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যেখানে এসেছি, এটাই বোঝা যায় যে আমি হেভিওয়েট কি লো ওয়েট প্রার্থী বা কী চাপ অনুভব করছি। কারণ হচ্ছে যে আমাকে কিন্তু কোনো দলের ভিত্তিতে নিয়ে আসা হয় নাই, কোনো প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয় নাই, বা কোনো মাদার পার্টি স্যার আমাকে রেকমেন্ড করে নাই যে আপনি এখানে থাকছেন কিনা। তো সেই জায়গা থেকে যেহেতু আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করছি, আমার আসলে চাপ অনুভূত হওয়ার কোনো কথাই নাই। কারণ ছাত্র নির্বাচনে অংশ নিব এটা আসলে তো একটা মজারই বিষয়, কারণ আমি আমার ভাই বোন, ছোটো ভাই বোন তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমার আসলে আমি খুব আনন্দিত, ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মানে আদর্শিক লড়াই, একাডেমিয়ার ভেতরে আদর্শিক লড়াইটা কিভাবে হয় সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে, আর্গুমেন্টেশনের মাধ্যমে। আপনারা কি দেখেন পাকিস্তান পর্বের আগে, মানে আমরা পাকিস্তান পর্বের সময়ে যে দেখেছি, তখন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনের পরে ডাকসু বন্ধ হয়েছে, 70 পর্যন্ত কিন্তু ডাকসু চালু থেকেছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ডান বাম যেটাই বলেন, আমাদের ছেলেমেয়েরা শিবির করবে, তারা বাম করবে, যে কোনো আদর্শিক কিছু করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চোখে কিন্তু তারা সমান থাকবে। এই যে সমানতা, এটা তৈরি করাই হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্ট। একাডেমিক পলিটিক্স মারামারি পলিটিক্স নয়, ভায়োলেন্সের পলিটিক্স নয়, সবের পলিটিক্স নয়, এটা হচ্ছে আর্গুমেন্টেশনের পলিটিক্স। আমার পার্টি যদি শ্রেষ্ঠ হয় এটা আমরা ডিবেট করবো। আপনার অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন, কেমব্রিজ ইউনিয়নের ডিবেট দেখেছেন, শশী থারুরের বক্তব্য ভাইরাল হয়েছে, দেখেছেন না? তো এখানে ইউনিয়নগুলোতে আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন তিনিও অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা করেছেন। তার মানে এই ইউনিয়নগুলো কতটা শক্তিশালী যে আপনি পলিটিক্যালি কী করছেন, আপনার ডিসকোর্সটা কি, এটা আপনি প্রেজেন্ট করতে পারেন। তার মানে এই না যে আপনাকে হলে সংকট তৈরি করে কর্মী উৎপাদন করতে হবে। আপনার আদর্শে কেউ যদি সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু স্টুডেন্টরা এখানে কিন্তু একাডেমিক পড়ালেখার জন্য এসেছে। অর্থাৎ আমরা রাজনীতিটা একটা একাডেমিক ডিসকোর্সের ভেতরে দেখি, তাই না? আপনি বাম হন, আপনার তো মার্ক্সবাদ এমনিতেই পড়া লাগে সব জায়গায়। আমরা কিন্তু ইসলামিক পলিটিক্সও পড়ি। তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের একাডেমিক তত্ত্বের ভেতরে রয়েছে। ফলে আমি কোনটা সাবস্ক্রাইব করবো ইট ডাজন্ট ম্যাটার। এবং ইউনিভার্সিটির কাছে এটা বিচার্য বিষয় নয়। শিক্ষা যেমন মৌলিক অধিকার, ভিপি পদটা হচ্ছে সবাইকে ধারণ করতে পারে এমন একটা পদ, এটা রেটোরিক্যাল পদ। ফলে আমি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে হাজির হয়েছি। আমার সাথে কারোর আদর্শগত দ্বন্দ্ব থাকার কথা নয়। কারণ হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমি কোনো আদর্শ সাবস্ক্রাইব করছি না, সবগুলোই তো আমাকে পড়া লাগছে। কোনো আদর্শের ভালো দিক আছে, কোনোটার খারাপ দিক আছে, এই ডিবেটটা আমাদের চলমান থাকবে। এই জায়গাটা, এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনো দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ? আপনি কখনো দেখেছেন ছাত্রদল ব্রিফ করছে কেন তাদের জাতীয়তাবাদ আমাকে বিশ্বাস করতে হবে? কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে? সেই ডিবেট তারা তৈরি করছে না। আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে, আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকসুকে, যেখানে তারাই ডিবেট করতে পারবে। তাদের যদি ভালো লাগে না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে, আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে, দে উইল সাবস্ক্রাইব। কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান, প্রত্যেকটা নাগরিক সমান, সে ডান বাম কী করে ইট ডাজন্ট ম্যাটার। রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয়। বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে। এর আগে আমরা এটা পাই নাই। আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে, ছাত্র রাজনৈতিক দল, তারা এখানে কি করেছে? তারা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনারা ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন, তাই না? হিজবুল্লাহর সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে, তখন লোকে কি বলে? হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিগুলোর একটা প্রক্সি। এখানে তারা কি অধিকারে আন্দোলন করেছে আমি একটু জানতে চাই, তাদের কাছে ওপেনলি জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে, প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে, তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন, এটা ওপেনলি হয়তো জানা যায় না, মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি, যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত। এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল, তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই। তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে? যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছি, প্রথমে হামলা কারা করেছে? যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল। ফলে যেটা বলা যায়, মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে, এক ধরনের অধিকার বিরোধী। আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে। তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয়, তাহলে আমি এটা নিয়ে কী বলবো? এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার, যে ওই ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছে। স্টুডেন্টস অটোনমি কি? যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে। তারাই মনে করে একমাত্র, যে আপনারা মিডিয়াও যেভাবে তাদের হাইট দিচ্ছেন, আপনারা একমাত্র মনে করেন যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই প্যানেলগুলোর হাত ধরে, আমাদের ভাগ্য নির্ধারিত হবে কোনো একটা ছাত্র সংগঠনের হাত ধরে। ওয়াই? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের ভয়েস তৈরি করতে পারি না? আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করবো। দিস ইজ স্টুডেন্টস অটোনমি। শামীম ভাই, স্যার আসলে আপনি কেন এই ডাকসুতে বিপি ক্যান্ডিডেট হলেন, এইটা অ্যাকচুয়ালি বলেন। এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য। মানে সবাই যেভাবে বলছে আমরা এই উন্নয়ন করবো, আপনারা মনে করেন যে ডাকসু সেকেন্ড পার্লামেন্ট, মানে এটার একটা ফান্ডিং নিয়ে আসার ক্ষমতা রয়েছে। পার্লামেন্ট থেকে কি হয়, কোথায় কোন উন্নয়ন হবে, কোন বাজেট পাস হবে, ডাকসু কি এই ক্ষমতা রয়েছে? তার সাংগঠনিকভাবে এটা নাই। ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন, আপনাকে শোডাউন দেন নাকি? দেন না। তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন। ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনি দেখবেন যে ইউনিয়ন কী কী করতে পারে। প্রথমে লেখা আছে যে
সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবে, সে 24-এর আন্দোলনকে আপহোল্ড করবে, সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ারে ইমাজিন করেছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করব। অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে, বিভিন্ন যাদেরকে নিয়ে আপনারা ডিবেট করছেন, প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে, কেউ একাডেমি নিয়ে আলাপ করছিল না। কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ডিসকোর্স ক্রিয়েট করা, মানে কোনটা ট্রুথ সেটা দেখায় দেয়া। তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে, তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি। সো আমি এই কারণে ভিপি পদে এসেছি, যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা। আপনারা কি কখনো গেছেন? আপনারা এখনও যেতে পারেন, আমাদের হলগুলোর ওয়াশরুম দেখে আসবেন, এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছেলেমেয়েরা থাকে। আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান বা জাহাঙ্গীরনগরে যান, কম্পেয়ার করে দেখেন। আমাদের ক্যান্টিনগুলোতে যান, সেখানে বসার এত দুর্গন্ধ যে অনেক ছেলেমেয়ে যারা বাইরে থাকে বা হ্যাবিচুয়েটেড ঢাকার লাইফে, তারা কিন্তু হলে খেতে পারে না। কেন পারেন? এই জায়গায় কিন্তু কোনোদিন মিডিয়া যায় না, এই যে আমাকেই দেখছেন আপনারা, মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিচ্ছেন পলিটিক্যাল পার্টির হাতে। বাট আমরা 24-এ প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি। তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি, স্টুডেন্টের প্রোটোটাইপ হতে, যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট, আমি একা কেন দাঁড়িয়েছি, কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভেতর লিডিং ক্যাপাবিলিটি আছে, তাই না? শিক্ষা তো লিডার তৈরি করে। আমাদের ছেলেমেয়েরা কি আইবিএ থেকে বেরিয়ে বা এমবিএ করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না? তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না? তাহলে তাদেরকে আগে থেকে ম্যান পাওয়ার ছিল নাকি? তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায়। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই পটেনশিয়ালিটি আছে, হয়তো তারা দাঁড়ায় নাই, আমি দাঁড়িয়ে গেছি। চাপ বলতে আমি যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আসলে ক্যাম্পেইন করছি, ফলে আমার যে প্রপোজিশন, তাদেরকে এক ধরনের বলেছি তাদের আধিপত্যটা আমি কমাতে চাই। অলরেডি দে আর পাওয়ারফুল, তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে কোনো অসুবিধা নাই, তাদের টাকা পয়সা ফান্ড সবই আছে, তাদের তো ডাকসুর দরকার নাই। এবং তাদের যদি ডাকসুর দরকার হতো, আপনারা জানেন 1990 সালে ইলেকশন হয়েছিল, এই যে ডাকসুর ভেতরে গেলে দেখবেন একটা জাদুঘর রয়েছে, ছোট একটা সুন্দর জাদুঘর। কিন্তু 90 সালে কিন্তু ডাকসু নিজেই জাদুঘরে চলে গেছে। 90-এর পরে যারা ক্ষমতায় আসছে তারাই তো ছিল তখন, তারা ডাকসু কেন করে নাই, তাই না? তারপরে আপনারা দেখেছেন 37 বছর পরে ডাকসু ইলেকশন হয়েছে, তারপর আবারও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের তারা ভয় পায়। তারা নুরু আসার পরে ভয় পেয়েছে, একজন সাধারণ স্টুডেন্ট বিপি হয়ে গেল, তাদের ক্ষমতাতে থাকলো না। এখনও আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে। যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা চেষ্টা করছে যে এখানে যদি আধিপত্য কমে যায় রাজনীতি থাকবে না, তো এই কারণে তারা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে আমরা নানা জায়গায় শুনতে পাচ্ছি, গুঞ্জন রয়েছে। তো সেই জায়গা থেকে চাপ তো অবশ্যই অনুভব করছি, কারণ সব পার্টিগুলো আমাদের বিরুদ্ধেই ক্যাম্পেইন চালাচ্ছে, একসাথে মিলে বলা যায়। আমি কি মিনিস্টার? বিশ্ববিদ্যালয়ে কী করবো? আমার কাছে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমি অ্যাক্টিভিজম করেছি 19 সালে, আমি যখন ভর্তি হয়েছিলাম তারপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি আমার ব্যাচে 4-5 জন লড়াই করে থাকে, আমি একজন। বাট আমি কোনো পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করি নাই, বিকজ আমার পজিশন থেকে এটাই করার উচিত। কেউ কলম দিয়ে করবে, কেউ ওয়েপন দিয়ে করবে। যার ওয়েপনের ট্রেনিং নাই, তাই বলে লেখকদের কি কোনো দাম নাই? অ্যাক্টিভিস্টদের দাম নাই? তাই তো ডিসকোর্সগুলো ক্রিয়েট করে। সো আমি বলতে পারি যে এই রাজনীতিতে আমার বয়স হচ্ছে যেদিন আমি নমিনেশন সাবমিট করেছি, সেখান থেকে শুরু হয়েছে। যে এই ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে, ঠিক আছে? আপনারা জানেন এটা আমি দেখেছি, বা তারা হচ্ছে নুরুর মতো হতে পারে। আমি 2টা এক্সাম্পল এখানে দিই। এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নুরুল ইসলাম নূর, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, তার অনেক পরের ঘটনা আমরা দেখব, সেটা নিয়ে আলোচনা না করি। সে যখন ভিপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে যতবার মার খেয়েছে, তার স্পাইন পর্যন্ত ভেঙে গিয়েছে। কোনো স্টুডেন্টকে তার পাশে দাঁড়িয়েছিল? কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। একটা মানুষ একা লড়াই করছে। সে যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করছিল, তার যে ছোট ছোট ভাই ছিল, সেই নাহিদ ভাইরা, আসিফ ভাইরা কিন্তু আজকে এত বড় অভ্যুত্থান সংগঠিত করেছিল। তার মানে একজন মানুষ সব কাজ সঠিক করতে পারে না, উই আর হিউম্যান। বাট আমরা যেটা করতে পারি, একটা ফায়ার জ্বালিয়ে দিতে পারি, একটা প্লেস তৈরি করতে পারি। তো সেই জায়গা থেকে আমি যে চেষ্টাটা করছি, একটা এক্সাম্পল সেট করা, যে আমাদের ভাগ্য আমাদের হাতে তুলে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এক্সাম্পল সেট করা। অ্যান্ড সেকেন্ড, আমি বলেছি স্টুডেন্টদের পলিটিক্যাল আধিপত্য থেকে দূরে রাখা। একবার সেট করলে দেখবেন যে এই ইউনিভার্সিটিতে একবার যে এক্সাম্পল হয়েছে, সেটা বারবার রিপিট হয়েছে। সো এক্সাম্পল সেট করাটা আইনের ভাষাও, যখন আপনি কোনো আইন না পান, তখন কিন্তু আগের যে এক্সাম্পল আছে ওটা দিকে বিচার করেন। দ্বিতীয়, আমি যেটা বলেছি প্রধান সমস্যাটা সমাধান করা, সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শত্রুতার সম্পর্ক আছে। আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, আমরা অনেক আন্দোলন দিয়েছি, এটা তো আমাদের নাগরিক দায়িত্ব। ছাত্র হিসেবে কী করেছে, এই প্রশ্ন আপনারা করেছেন? কয়জন পিএইচডি শিক্ষকের আপনারা ইন্টারভিউ নিয়েছেন তারা বিদেশ থেকে ফেরার পরে, যে আপনি আমাদের দেশ নিয়ে গবেষণা করেছেন, আপনার ফলাফল কী? এটা কেউ জানতে চায় নাই। সো তার মানে হচ্ছে যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, বিনিময়ে রাষ্ট্র কী করেছে? আমাদের 600 একর জমির এখন 200 একর আমাদের আছে, পুলিশ দখল করে রেখেছে। তারপর আমাদের মিন্টো রোডে শিক্ষকদের আবাসিক স্থল, সেটা কি হয়েছে এখন আপনারা দেখবেন, সেখানে মন্ত্রীরা থাকে, অথচ আমাদের শিক্ষকরা আমাদের যেখানে হল বানানোর কথা সেখানে আছে। তো আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, এত বড় বড় প্রজেক্ট হয়েছে, ঢাবিতে 10টা হল করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। এটুকু করতে পারে নাই, তারা ইচ্ছা করেই করে নাই। রাষ্ট্র আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে জিম্মি করে রেখেছে, যাতে করে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না যেতে পারি। এটা আইয়ুব খানের সময় থেকে শুরু হয়েছে, আর এখনও সেটা কন্টিনিউয়াস আছে। এবং
যার কারণে আমি মনে করি যে রাষ্ট্রের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এক ধরনের, এবং আমাদের জমি মুক্ত করতে হবে। পরমাণু কেন্দ্র, বাংলা একাডেমি, এই জমিগুলো আমরা 1921 সালে ভারত সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা দিয়ে কিনেছি। 1921 সালে 50 লক্ষ টাকা এখন ইমাজিন করতে পারেন। তো সেই জমির মালিক আমরা। আজকে আমাদের একাডেমিক ক্লাস করার জায়গা নেই, আমরা ক্লাস শেয়ার করে করি। এটাকে চিন্তা করা যায়, একটা ক্লাসরুমে 300 স্টুডেন্ট বসে ক্লাস করে। একটা গণরুমের ছবি আপনারা দেখে থাকবেন বিজয় 71-এ, যেটাতে আমি থাকতাম। সেই গণরুমে একটা রুমে 300 জন থাকে। রোহিঙ্গারাও এর চেয়ে ভালো অবস্থায় ছিল, কারণ তাদেরকে রুম দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয় নাই। এটা নিয়ে আমরা কোনো ডিসকোর্স দেখতে পাই নাই। আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আপনি বলেন জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই ছেলে ছাদে ঘুমাইতো। আপনারা দেখছেন এটা? পুকুর পাড়ে যেয়ে ঘুমাইতো, কারণ তার হলে থাকার জায়গা নাই। SM হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো, বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না। তো এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র আসলে কী দিয়েছে? রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে। আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয়ার। সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবো, এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাবো। আমরা পাই আর না পাই সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা ডিসকোর্সটা তৈরি করবো।